আসসালামু আলাইকুম। আদাব। গত সপ্তাহে মার্কিন সিনেটে $121 মিলিয়ন অর্থাৎ 1512 কোটি টাকার একটি ফান্ড অ্যাপ্রুভড হয়েছে। এই টাকাটি মিয়ানমারের জন্য খরচ হবে এবং খরচ করবে মিয়ানমারের দুটি সীমান্তবর্তী দেশ থাইল্যান্ড এবং ভারত। অথচ মিয়ানমারের সাথে ভৌগোলিকভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকা সত্ত্বেও বাংলাদেশ সেই ফান্ড থেকে বাদ। শুধু যে বাংলাদেশ বাদ পড়েছে তাই না, ডক্টর ইউনূস সহ আরো 12 জন উপদেষ্টার এর সাথে সাথে কপাল পুড়ছে। আজকে এটা নিয়েই আলাপ করব, শেষ পর্যন্ত থাকবে। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, বার্মা অ্যাক্টের কথা মনে আছে? সেই যে বার্মা ইউনিফাইড থ্রু রিগোরাস মিলিটারি অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট 2022 সালে মার্কিন কংগ্রেসে এই অ্যাক্টটি পাশ করেছিল। একটু আপনাদের মনে করিয়ে দিই, আমি আগেও এটি নিয়ে কথা বলেছি। বার্মা অ্যাক্টটা হলো মূলত বর্তমানে মিয়ানমারে যে সামরিক জান্তা সরকার রয়েছে সেই জান্তা সরকারকে দুর্বল করে সেখানে একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনার জন্য আমেরিকার একটা প্রজেক্ট, তারা সংসদে একটা অ্যাক্ট পাশ করেছিল এবং সেখানে এই যে আমাদের যে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, রাখাইন স্টেটে যে আনরেস্ট, সেখানে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এই সব বিষয় কিন্তু এই বার্মা অ্যাক্টের মধ্যে রয়েছে। এবং বার্মা অ্যাক্ট মানে কাগজে কলমে এক কথা, আর এটা জিও পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট। এই মায়ানমার বঙ্গোপসাগর এই রিজিয়নে আমেরিকা তার উপস্থিতিটা নিশ্চিত করতে চায় এবং মিয়ানমারে তারা গণতন্ত্রের নামে ঢুকতে চায়। এবং আপনারা জানেন যে আরাকান আর্মি নিয়ে কি ঘটনা বাংলাদেশে ঘটেছে। এই আরাকান অ্যাক্টে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে আরাকান আর্মিকে দিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে ফাইট করানোর একটা ঘটনা আপনারা জানেন। এবং এমন একটা অবস্থা হয়েছিল যখন আরাকান আর্মি প্রায় রাখাইন স্টেটের 2টো বা 3টা টাউনশিপ ছাড়া অধিকাংশ জায়গা একটা সময় দখল করে নিয়েছিল। এবং এর সব কিছুর পেছনে ছিল আমেরিকা, এবং আমেরিকা চেয়েছিল যে বাংলাদেশের করিডোর, যে মিয়ানমারের সাথে যে করিডোর আছে সেই করিডোরটা ব্যবহার করে তাদের এই সাইডের সংগ্রামটা বা তাদের প্রজেক্টটা এগিয়ে নেওয়া। আপনাদের আরো মনে আছে যে গত বছর 13ই মার্চ জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে এসেছিলেন 4 দিনের সফরে, এবং তিনি রোহিঙ্গা শিবিরেও গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক সহায়তার করিডোর তারা চেয়েছিলেন, যাতে এই রাখাইন স্টেটে তারা বিভিন্ন রকমের সহায়তা পৌঁছে দিতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ডক্টর ইউনূস যদিও কমিটমেন্ট করেছিল আমেরিকার কাছে যে তারা সেন্ট মার্টিন দেবে, করিডোর দেবে, চট্টগ্রাম বন্দর দেবে, অনেক কমিটমেন্ট, মানে যা চাও নিয়ে যাও, বাংলাদেশটা তুমি নিয়ে যাও, আমাকে ক্ষমতা দাও। তো সেই জায়গাটায় কি হয়েছে, পরবর্তীতে দেখা গেছে যে বাংলাদেশ আর্মি বলেছে নো করিডোর, করিডোর দেওয়া যাবে না। আবার বলেছে যে করিডোর দিলে সেখানে আমাদের বাংলাদেশের ইন্টারনাল সিকিউরিটি রিস্ক আছে, করিডোর দিয়ে ড্রাগ স্মাগলিং হবে, আর্মস স্মাগলিং হবে, এসব মানে নানা রকমের সমস্যার কথা বলে সেনাবাহিনী এটিতে আগ্রহ দেখায়নি। এবং আপনারা জানেন তারপরে করিডোরের মানে টেকনাফে বিশেষ করে আরাকান আর্মির অনেক অ্যাক্টিভিটিস আছে। এখানে সামরিক মহড়ার নামে আমেরিকান আর্মি এবং আমেরিকান সশস্ত্র বাহিনী, ফায়ার ব্রিগেড অনেকেই এসেছিল। এবং পেকুয়া বাজারের কথা মনে আছে, আমি বলতাম যে পেকুয়া বাজারে একটা 19 তলা হোটেল করা হয়েছিল, যে হোটেলটার মালিক ছিলেন মুস্তফা মাজি। সেই হোটেলটা মূলত করা হয়েছিল ওই এলাকায় বিদেশিদের থাকবে, একটা লাক্সারিয়াস হোটেল, যার নিচের তলায় পাব থাকবে, বার মানে পানশালা, উপরে থাকার রুম থাকবে। তো পরবর্তীতে সেই হোটেলটা কিছুদিন চালু ছিল কিন্তু এটা পুরো কমপ্লিট হয়নি। আর এই মাসখানেক আগে তো এটার মালিক মোস্তফা মাজিকে তার বাড়িতে মৃত পাওয়া গেছে, মোস্তফা মাজিকে হত্যা করা হয়েছে। অর্থাৎ এই যে আমরা করিডোর দেব বলে আমেরিকাকে যে আশ্বাস দিয়েছিলাম, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই সর্দার ইউনূস, সে এমন একটা লেজে গবরে পাকিয়ে ফেলেছিল যে আমেরিকা ছেড়ে দে মা, কে দেওয়াছে। সুতরাং আমেরিকা আলটিমেটলি তার বার্মা অ্যাক্ট এটাকে বাস্তবায়ন করার জন্য এই গত সপ্তাহে যে $121 মিলিয়ন
ফান্ডটা দিয়েছে, এই ফান্ডটা মিয়ানমারের জন্য অ্যালোকেটেড, বাট এই ফান্ডটা মিয়ানমারের বর্তমান যে সামরিক সরকার আছে, জান্তা সরকার, তাকে কিন্তু এই টাকাটা দেওয়া হবে না। এই টাকাটা যাবে সীমান্তবর্তী দুটি দেশ ভারত এবং থাইল্যান্ডের কাছে, এবং বাংলাদেশ বাদ। এবং ভারত এবং থাইল্যান্ড কি করবে, এই টাকাটা নিয়ে তারা মূলত মিয়ানমারের যে সিভিল সোসাইটি আছে তাদের হেল্প করবে। তারা মিয়ানমারের ভেতরের গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার এগুলো নিয়ে কথা বলবে। মিয়ানমারের ভেতরে জান্তা সরকারকে দুর্বল করাটা কিন্তু এই বার্মা অ্যাক্টের অন্যতম উদ্দেশ্য। সুতরাং মিয়ানমারের জান্তা সরকার বিরোধী যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে তাদের সহায়তা প্রদান করবে এই $121 মিলিয়ন অধীনে যে প্রজেক্টস গুলো হবে, এবং সেখানে ভারত এবং থাইল্যান্ড কাজ করবে। এছাড়া রোহিঙ্গাদের সহায়তার কিছু বিষয় আছে। এই রাখাইন স্টেটে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার সব আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালতে সেটি নিয়ে মামলা চলছে। গণহত্যার সপক্ষে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের একটা ব্যাপার আছে, সেটিও এই প্রজেক্টের আন্ডারেই হবে। সো মানে এখন দেখা যাচ্ছে যে আমেরিকা বাংলাদেশকে বাদ দিছে, এবং কেন ইন্ডিয়া, কেন থাইল্যান্ড? ইন্ডিয়া আপনারা জানেন যে আমেরিকার সাথে যে রিসেন্ট ডিফেন্স ডিলটা হয়েছে, ডিফেন্স ট্রিটিটা হয়েছে 10 বছরে, সেখানে কিন্তু ইন্দো প্যাসিফিক রিজিয়নের সিকিউরিটিতে ইন্ডিয়া এবং আমেরিকা পার্টনার। আর থাইল্যান্ডের সাথে আমেরিকা অনেকদিন ধরে এই সিকিউরিটি পার্টনার, তাদের সাথে অনেক রকমের লেনদেন আছে। তো বাংলাদেশের করিডোর দিলে যে ঝুঁকি, সেই ঝুঁকি তো থাইল্যান্ড এবং ভারতের সাথেও আছে, কারণ ভারত তো মিয়ানমারের সাথে বর্ডার শেয়ার করে, থাইল্যান্ডও করে। কিন্তু তারপরেও ভারত এবং থাইল্যান্ড এই ডিসিশনটা নিয়েছে, এই প্রজেক্ট, এই ফান্ড তাদের কাছে গেছে, এর কারণ হলো তারা রাজনৈতিকভাবে সিদ্ধান্তটা নিয়েছে, ঝুঁকি ম্যানেজ করার একটা পলিটিক্যাল ডিসিশন তারা নিয়েছে, যেটা বাংলাদেশ নিতে পারেনি। এবং বাংলাদেশ নিতে না পারার কারণে এই যে $121 মিলিয়ন বা 1512 কোটি টাকার একটা ভাগ থেকেই যে শুধু বাংলাদেশ বঞ্চিত হলো তা নয়, এটি কেবল অর্থ নয়, বরং এটি হলো ইউনূস সরকারের উপর থেকে আমেরিকান আস্থা যে উঠে গেছে তার একটা ইন্ডিকেশন। এবং এর ফলে যেটা হবে যে এই এলাকায় যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বাংলাদেশ একটা নেতৃত্বের অবস্থানে ছিল, সেই জায়গাটা আর থাকবে না। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন, রোহিঙ্গাদের কাছে আসা বিদেশি সহায়তা, সবকিছু আগের মতো আর হবে না, এগুলো কমে যাবে। এবং রোহিঙ্গাদের ডক্টর ইউনূস বলেছিল এই যে রোজা আসতেছে, এই রোজার ঈদটা রোহিঙ্গাদের মিয়ানমারে করার কথা, তো সেইটা সুদূর পরাহত হয়ে যাবে। তো আমেরিকা এই যে ইউনূস যে ব্যর্থ হয়েছে, এর জন্য আমেরিকা ভীষণ বিলা। আমেরিকা ডক্টর ইউনূস সহ 12 জন উপদেষ্টার উপরে ক্ষুব্ধ এবং বলেছে যে তোমাদের দ্বারা কোনো কাজ হবে না, ইউ ওয়েস্টেড আওয়ার মানি, টাইম অ্যান্ড রিসোর্সেস। এদিকে ডক্টর ইউনূস যদি নির্বাচন হয়, যদি ক্ষমতা ছেড়ে আসলেই যায়, তার একটা আশঙ্কা রয়েছে যে তিনি চলে গেলে গ্রামীণ ব্যাংকে যে সারা দেশে ছড়ানো ছেটানো প্রায় 2500 গ্রামীণ ব্যাংকের যে ব্রাঞ্চেস আছে, সেগুলো কি হবে, এইগুলোর ভবিষ্যৎ নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। এবং তিনি এটি বলেছিলেন আমেরিকাকে যে তিনি চলে গেলেও গ্রামীণের ভবিষ্যৎ কি হবে। তো আমেরিকা কি বলেছে তার আগে আমি একটা ছোট্ট অতীতের কথা মনে করিয়ে দিই, যে খন্দকার মুস্তাকের কথা আপনাদের অনেকেরই মনে আছে, বঙ্গবন্ধুর খুনি। সেই খন্দকার মুস্তাক সে যখন জনসভা করতে গিয়েছিল ক্ষমতা হারিয়ে, তখন কিন্তু তার জনসভা আক্রান্ত হয়েছিল, তার জনসভায় বোমাবাজি হয়েছিল, সাপ ছেড়ে দেওয়া হয়েছিল। তখন সে খুব মাইন্ড করে, খুব কষ্ট দুঃখ নিয়ে আমেরিকান এম্বাসিতে গিয়ে বলেছিল যে আমি যে একটু পলিটিক্স করি, আমি তো তোমাদের জন্যই রাজনীতি করলাম, তোমরা আমার একটু সিকিউরিটিটা ইনশিওর করো। তো আমেরিকা বলেছিল যে তুমি রাজনীতি করবা, তোমার সিকিউরিটির দায়িত্ব তোমার নিজের। তো ডক্টর ইউনূস যখন গ্রামীণ ব্যাংকের এই অবকাঠামোগত নিরাপত্তার ইস্যুটা তুলেছে, তখন তাকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তার। এদিকে অন্যান্য উপদেষ্টারাও কিন্তু ভীষণ স্যাড হয়ে গেছে এই ঘটনায়, বিশেষ করে ডক্টর খলিল। তিনি বলেছেন যে এই সরকারের জন্য, আমেরিকার স্বার্থ রক্ষার জন্য তিনি কি করেন। কিন্তু আজকে এমন একটা অবস্থা হয়েছে যে ডক্টর খলিলের এই দায়িত্ব থেকে চলে যাওয়ার পরে আমেরিকায় ফিরে যাওয়াটাও অনেকখানি ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, এটা যে কেবল একটা $121 মিলিয়ন প্রজেক্ট তা না, এটা আবার
জিও পলিটিক্যালিও খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং সেখানে ইন্ডিয়ার এবং থাইল্যান্ডের যে গুরুত্ব, সেই গুরুত্বের পাশাপাশি বাংলাদেশ ইজ নাও নো ওয়্যার। ডক্টর ইনুস এদিকে ডিপি ওয়ার্ল্ডকে চিটাগাং পোর্ট দিবে বলেছে। চিটাং পোর্টে কিন্তু অলরেডি আনরেস্ট শুরু হয়ে গেছে এবং চিটাং পোর্টে প্রতিদিন লস হচ্ছে। সো ওই বিক্ষোভ, ওই অসন্তোষ কিভাবে নিয়ন্ত্রণ করে ডিপি ওয়ার্ল্ডকে কিভাবে এই চিটাং এর এনসিটি, এই নিউমারিং কন্টেইনার টার্মিনাল হ্যান্ডওভার করবে, সেটাও আমরা দেখার জন্য অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।